ভারত ওয়েট করতেছে অন্য জিনিস নিয়ে। ভারত সমস্ত প্রস্তুতি রাখছে, সেনা, নৌ, বিমান, রাফায়েল সব রাখছে, কোনো কিছুই বাদ নাই। এবং আমার কাছেও যতটুকু ইনফরমেশন, ভারত অলরেডি আপনার টোটাল সীমান্ত এরিয়ায় সম্ভবত 4টা S-400 ডিপ্লয়েড করছে। S-400 যেগুলো যে রাশিয়ার তৈরি S-400, যেগুলো তো বোমা বিমান সব করতে পারে, অটো ডিটেক্ট হইতে পারে। এই ধরনের 4টা মানে কিন্তু বিশাল জিনিস। এছাড়াও ছোটখাটো আর আছে, সমস্ত ওখানে নিচে বোমা যা আছে সব আছে। তাহলে যুদ্ধ লাগলে ওরা রিটেলিয়েট করতে 2টা সেকেন্ড চিন্তা করবে, যে কোনো মুহূর্তে রিটেলিয়েট করতে পারে। এরপরও আমার যুদ্ধের মনে হচ্ছে ভারত এখনো আসলে যুদ্ধে যাবে না। ভারত দেখতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে কোনো কিছু আগে হয় কিনা। কারণ ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ। এই দেশ বাংলাদেশ স্বাধীন করার পেছনে এই দেশের অবদান প্রচন্ড। সেই দেশ হঠাৎ করে ঢুকে বাংলাদেশকে দখল করে নিবে এরকম না। আর বাংলাদেশকে যদি দখল করতে যায়, ওরা সম্ভবত 72 ঘন্টাও লাগবে না, কারণ 2টা বোম 2টা সাইড ক্লিয়ার করে দিবে, কিচ্ছু থাকবে না বাংলাদেশে। একটা হচ্ছে ফেনী নদীর উপরের ব্রিজটা যদি একটা বোমে ভেঙে দেয় শেষ, এরপরে চিটং আলাদা, এরপরে পদ্মা ব্রিজের ওইখানে বা যমুনা ব্রিজ ভেঙে দিলে বাকি অংশ শেষ, নাই কিচ্ছু আমার। এরপরে ভারত এটাতে যাবে না, কারণ ভারত আন্তর্জাতিক বিশ্বে যাতে ওদের সম্মানের ক্ষতি না হয়, যাতে কোনো কেউ আঙ্গুল তুলতে না পারে যে তোমরা কেন গেলা এখানে। পাগলা কুত্তা তো চিল্লাইতেছে রাস্তায়, তাতে আপনার সমস্যা কি? কুত্তা চিল্লাতে এক সময় হয়রান হয়ে যাবে, খুজলি হয়ে যাবে, গা পেছরা হয়ে যাবে, মরে যাবে কুত্তা। তো সেভাবে থাকতো। ISI এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যেসব ট্রেনিং ক্যাম্প, এগুলোর যে 56টা ছবি দিছে, তার মধ্যে হিসাবে নাকি 6%-এর উপরে অ্যাকশনে গেছে বাংলাদেশ সরকার, মাত্র 6%, আরো 94% রয়েছে। সুতরাং ভারত তার সীমান্ত করবে। আর যেহেতু আপনারা বারবার বলতেছেন যে আপনারা 7 সিস্টার অ্যাটাক করবেন, পাকিস্তানিরা কইতেছে আমরা বোম নিয়ে রেডি আছি, সুতরাং আপনার যখন এইভাবে যখন সিকিউরিটি নিয়ে বাংলাদেশের সাথে চিন্তাই করে নাই, কারণ হচ্ছে যে কি হবে। কিন্তু এখন যখন আপনার দেখতেছে প্রতিনিয়ত, এবং আপনি কি এটা জানেন যে যেদিন চিটং এ গত শুক্রবারে ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ হয়, সেই দিন আপনার পাকিস্তান এম্বাসির ভেতরে বসে অ্যাম্বাসেডারের সাথে বাংলাদেশের 2জন উপদেষ্টা, IS পাকিস্তানের 6জন গোয়েন্দা কর্মকর্তা এবং হাসনাত আব্দুল্লাহ একসাথে বসে সেখান থেকে লাইভ টিভি প্রোগ্রাম দেখেছে। এটার ছবিও আছে, এটার নিউজও আছে। এইসব হওয়ার পরে ভারত এইভাবে রিটেলিয়েট করবেই। তবে আমি ওইটা আপনি যেটা বলছি, ভারত ডিরেক্ট এই যে কালকে যে একটা না, ভারত ওয়েট করতেছে আপনি বাংলাদেশ থেকে একটা আর কোনো একটা ভুল পদক্ষেপ নেন কিনা। একটা ঢিলও যদি ছোড়া হয় বর্ডারে, তাহলে সেদিন কিয়ামত নামাই দিবে। ভারত যেটা করবে সেটা তো, ভারত বর্ডার পাস করে এদের সৈন্য আসতে হবে না ভাই, ওইখান থেকে বৈশাই মারবে। রাশিয়া যেটা করে, রাশিয়া তো যায় না, ধুমধারাক্কা মারতেছে কিন্তু বাইর থেকে, সেম ওই ঘটনা করবে। যেমন আপনি ইরানে কিছুদিন আগে ইরানে ওই যে বিমান দিয়ে আক্রমণ করে দিছে আমেরিকা, সেম ঘটনা ভারতও করবে, কারণ ভারতের কাছে ওই শক্তি এবং ওই ক্ষমতা আছে। আর আসলে আমরা পাগলের রাজ্যে বসবাস, যে ভারত একটা পারমাণবিক অস্ত্রধারী দেশ, আমরা যাচ্ছি তাদের সাথে যুদ্ধ করতে, আমরা চাই তাদের সাথে যুদ্ধ করতে। আমাদের ওই পাম্পাস পরা যেসব সৈনিক আছে, যারা রাশেদ হায়দার ভাই, এটা তো আমাদের সরকার বলছে না, এটা তো অন্য রাজনীতিবিদদের বক্তব্য। এটাকে এতটা গুরুত্ব দিতে হবে? কোনটা সরকার বলছে না, কোনটা সরকার বলছে না? আপনার এই যে ভারতের সাথে ভারতের নানা ধরনের হুমকি দেওয়া, এটা তো সরকার। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা উনি গত বছর আগস্টের 7 তারিখে ফ্রান্সে বসে একটা ইন্টারভিউ দিয়েছেন যে ভারতের 7 সিস্টার উনি খেয়ে দিবেন, এই ধরনের। এরপরে চায়নাতে যখন গেলেন প্রধান উপদেষ্টা, তখন কি বললেন যে বঙ্গোপসাগরের মালিক আমরা, ভারতের 7 সিস্টারের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের, ওদের ভাগ্য নির্ধারণ করবো আমরা। ভাই এই ধরনের কথাবার্তা, এটাকে মস্কারি করেন আপনি। এরপরে আপনি বলছেন সরকার বলতেছে না, ওইটাও বাদ দিলাম। যখন আপনার হাসনাত আব্দুল্লাহ যখন বলল যে হাদি হত্যাকারী এদেরকে নিয়ে গেছে, কোথায়? ভারতে পালিয়ে গেছে, ভারত ওদেরকে শেল্টার দিতেছে। ওই সময় আপনি প্রণব বর্মাকে দায়িকা আপনারা এটার প্রতিবাদ জানান, ওই লোককে ফেরত দেন, এই সেই।
এগুলো কি আপনাদের লোক না? তাহলে আপনাদের লোক যদি না হয়, পাবলিক হয়, তাহলে আপনি বলেন কেন? কোনো কারণ তো আছে নাকি? আপনি বলেন কেন? করতেছে সরকার, এটা করাইতেছে সরকার, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে দিয়া এই কাজগুলো করাচ্ছে যাতে ভারত রিটিলিয়েট করে। তো ভারত ওই জন্য বুদ্ধিমান, ও সব রেডি করে রাখছে। আমি প্রস্তুত, 100% প্রস্তুত আছি। আপনি একটা ভুল করেন, এরপর আপনারা খাইয়া দিব। ভারত এখন না হায়দার ভাই, আমি একটা জিনিস বুঝি না, আপনি যেটা বলছেন বা যেভাবে ইঙ্গিত করছেন যে যারা উস্কানি দিচ্ছে তারা আসলে কি চায়। এটা তো একটা অসম ব্যাপার যে সামরিক শক্তি বলুন, অর্থনৈতিক শক্তি বলুন, জনসংখ্যা বলুন, সব দিক দিয়ে তো ভারতের সাথে আমরা ওইভাবে পারি না বা সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তাহলে এই ধরনের উস্কানিগুলো তারা দিচ্ছে, কি কারণ থাকতে পারে? এটা কি যুক্তি থাকতে পারে এর পিছনে? মাসুদ ভাই, বাংলাদেশের যে কোনো ইলেকশনের দিকে যদি খেয়াল করেন, ইলেকশনের সময় অলওয়েজ ভারত জুজুর একটা ভয় দেখানো হয়। যেন এক সময় বলা হইতো যে আওয়ামী লীগ আসলে সারা বাংলাদেশে ভারতীয় পতাকা ঝুলবে। এরপরে আবার বলা হইলো কি, ভারত যদি, এই আওয়ামী লীগ যদি আসে তাহলে মসজিদ বন্ধ হয়ে যাবে, সমস্ত মসজিদের ভিতরে উল্কাধ্বনি হবে, মানে হিন্দুদের মন্দির হয়ে যাবে। এই জুজুর ভয়। তো সেম ওই ভয়টা এখনো দেখানো হচ্ছে যে এ ভারতের সাথে লাগো, মানে ভারত বিদ্বেষ যত দেখাবেন আপনি, দেশের ভিতরে ভোট পাইতে সুবিধা। কিছু মানুষ তো আছে যারা ভারতের বিদ্বেষী, চরম বিদ্বেষী। ওরা যুদ্ধ মুদ্ধ বুঝে না, ওরা খাবে না খাবে, ওদের পরনে আন্ডারওয়্যার থাকবে কিনা সেটাও চিন্তা করে না। ভারত বিদ্বেষী কথাবার্তা বলো, তাইলে তোমার জয় জয়কার। আর কেন আমি বলতেছি যে এটা সরকার করাইতেছে, সরকার চাইতেছে যে কোনো মতে এই উত্তেজনা বিরাজ কইরা আপনার সরকারের প্রচ্ছন্ন মদতে আপনার চিটাঙে ভারতীয় এম্বাসিতে আক্রমণ হয়েছে। কারণ আপনি যে আক্রমণের ভিডিওগুলো দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। যেখানে 700-800 পুলিশ দাঁড়াই আছে, সেখানে হঠাৎ করে 50টা ছেলে যায় ইট পাটকেল মারা শুরু করেছে, পুলিশ দুই পাশে সরে গেছে আস্তে করে। কারণ একটা যুদ্ধ অবস্থা যদি হয়, যে একটা যুদ্ধ অবস্থা হইলে তখন বলতে পারেন যে আপনি নির্বাচন হবে না, ইলেকশন প্রসপন। খুব সুন্দর, ইলেকশন প্রসপন করে। রাশেদ হায়দার ভাই, আমি বলছি, আমি যেটা বুঝলাম বা আমার দর্শকরা হয়তো এটাই বুঝেছেন যে এই আওয়াজগুলো মূলত ভোট কেন্দ্রিক। হ্যাঁ, ভারত বিরোধী একটা অংশ তো বাংলাদেশে অলরেডি আছে, সেটা 71 সালেও ছিল, মুক্তিযুদ্ধ যখন চলে তখনও ছিল। তাহলে ওই ভোটগুলোকে ক্যাশ করার জন্যই হয়তো এই ধরনের আওয়াজ তোলা হচ্ছে, যেটা আপনি বোঝাতে চাচ্ছেন। আমি যেটা বুঝলাম, আমি আশা করি আমি বুঝেছি কিনা আপনি এবার বলবেন। সেটা হচ্ছে এক। দ্বিতীয় কথাটা দেখছেন, আজকে না জানি গতকালকে হাদির আপন বড় ভাই, সে সরকারের দিকে আঙ্গুল তুলছে যে আপনারাই আমার ভাইকে হত্যা করিয়েছেন, আবার এখন আপনাদের সময় নেয় 90 দিন, আপনারা করবেন বিচার। তার আপন ভাই বলতে সরকার করছে, আর হয় সরকার প্রপাগান্ডা মেশিন দিয়ে কি চালাইছে, যে ভারত করাইছে, করাইছে, আওয়ামী লীগ করাইছে, ওই শাহিন চেয়ারম্যান করাইছে। চেক, ওই ফয়সালের বাড়ির যে চেক সবগুলো পাকিস্তানের 2টা ব্যাংকের চেক। এখন আবার কেউ জ্যাকব মিল্টন নামে একজন কালকে বলল যেগুলো সব ঢাকা ব্যাংকের চেক। তাহলে এখানে আওয়ামী লীগ কোথার থেকে আসে? এটা পুরো প্ল্যান, ফুল প্ল্যানিংটা হচ্ছে ইলেকশন হবে না, ইলেকশন না করানোর জন্য এই অবস্থা। আবার এর ভিতরে যেহেতু পাকিস্তানের আইএসআই এখানে জড়িত, তারা হয়তো ভারতকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশ থেকে 2-4টা ককটেল বিস্ফোরণ ঘটাই দিতে পারে ভারতের দিকে, যাতে এইটা ঘটাইলে তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে ভারত বাংলাদেশে আক্রমণ করুক, ওরা ওখানে পাঞ্জা ইয়েতে যাবে, কি বলে, এই যে কাশ্মীরের কাছে আক্রমণ করবে। পাকিস্তানের প্ল্যান হয়েছে এটা, যে ভারত ওই দিক থেকে কিছু সৈন্য নিয়ে এসুক, ওদের জন্য সুবিধা কিছু আক্রমণ করতে, এরপর বাংলাদেশের উপরে ভারত স্ট্রিম রোলার চালাক, তাহলে পাকিস্তানের কোনো সমস্যা নেই। তো পাকিস্তান চাইতেছে এইটা, আর এইটাতে সমর্থন যোগাইতেছে আমাদের দেশের কিছু মাথা মোটা লোকজন। ওই যে একসময় কথা বলছিল না, যেমন এই ফারাক্কাবাদের বিপরীতে ফারাক্কাবাদ তুলবে, একটা কথা এখনো রেডি হয়েছে কিনা জানি না, এখনো আরো অনেক বাদ তুলবে। অনেকে আবার বলে যে বিদ্যুৎ আদানির বন্ধ করে দিলে কি হবে, আমরা চলতে পারবো। ওই সবাই দোকান থেকে পলিথিন করে বিদ্যুৎ কিনবে, যে ভাই 2000 টাকার বিদ্যুৎ দেন, পলিথিন করে বাইন্দা রাখবে খাটের তলায়, যখন দরকার হবে 1 সিমটি করে নিয়ে চালাইবো। তো এগুলো হচ্ছে যে কিছু মাথা মোটা ছাপরি মার্কা পোলাপাইন আছে, অশিক্ষিত পোলাপাইন।
যারা জয়ে জগানন্দন ঘটিবাটি বন্দন, যাদের অবস্থা, যারা বঙ্গ বঙ্গ এই শব্দটা লিখতে ওদের অঙ্গ পুরা ফাইটা জায়গা, এই সমস্ত পোলাপাইন এমন বক্তৃতা বিবৃতি দিয়া বেড়ায়, আপনাদের কাছে খুব ভালো লাগে, ও তালি মারেন তালি মারেন। এইটা চিন্তা করেন না যে ভারতের পুরা ভারত বাদ দেন, এক স্টেটের সাথে যুদ্ধ করেও তো আমরা পারতাম না, 3 ব্যাটালিয়ন যুদ্ধ করলে তো পারবো না। আমাদের সেনাবাহিনীর যদি এত হেডান থাকতো যুদ্ধ করার, তো যাক না, বর্ডারে যাক আমার দাগায় দেখ 2-4টা, আমরাও দেখি একটু ভাই, কারণ যুদ্ধ দেখিনি বহু বছর হয়েছে বাংলাদেশ, 2-একটা যুদ্ধ তো দেখা দরকার। তো ওই যে ছাত্রী মার্কার সৈনিক যারা আছে, যারা শয়নে স্বপনে ওই ভুয়া গাছবাতুল, এখনো যদি বুঝার না বুঝেন তাইলে বলবো যে আপনার হয়তো বোকার স্বর্গে বসবাস। তার কারণ হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ হলে সবচেয়ে বেশি কার লাভ, আপনারা এটা বুঝতে হবে। ভারত বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তানের যে ব্রেইন, জঙ্গি ব্রেইন, তাদের চিন্তা হচ্ছে যে তারা ওই কাশ্মীর দিয়া তারা হয়তো ইন্ডিয়াতে আক্রমণ করে তারা কাশ্মীর স্বাধীন করবে। ওরা কিন্তু বাংলাদেশে আপনি মরলেন না বাঁচলেন, খাইলেন না না খাইলেন, ওইটার চিন্তা নাই পাইক্যাদের। পাইক্যাদের চিন্তা হইলো যে ভারতের যদি আমরা এখানে ব্যস্ত রাখি কোথায়, এই ফ্রন্টে, তাহলে ওই ফ্রন্টে আমরা যুদ্ধ করে ঢুকে যাব। কারণ ওরা তো ওই ফ্রন্টে এত বছর, গত 54-70 বছর ধরে যুদ্ধ করে কিছু করতে পারতেছে না, পাকিস্তানের মতো কিচ্ছু করতে পারতেছে না। এরপরও তো তারা চেষ্টা করে যাইতেছে। এখন তারা এই জন্য নতুন ফ্রন্ট, পাকিস্তানের এর আগে কয়দিন আগে, মানে 2 মাস আগে, পাকিস্তানের জঙ্গি নেতা কি তালেবান জানি ওরা নাম, সে কি বলছিল যে ইন্ডিয়ার জন্য আমাদের দ্বিতীয় হাত খোলা, মানে পূর্ব দিক দিয়ে বাংলাদেশ। তেহরিকে তালেবান নাকি? তেহরিকে তালেবানের নেতা, যে মানে সারা ওয়ার্ল্ডে যারা জঙ্গি হিসাবে চিনে, ওর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত আছে, সেই বলছে যে আমাদের দ্বিতীয় ফ্রন্ট ওপেন আছে বাংলাদেশে। তো এরপরও কি বুঝতেছে না পাইকারা কি চাইতেছে? ঘটনা হচ্ছে পাকিস্তান প্রেম করতে যায় আমাদের বাঙালি, কিছু বাঙালি আছে, এগুলো 1971 সালের সেম ছিল, এখনো সেম, প্রজন্মকে প্রজন্ম এরা সেম থাকবে, কারণ রক্ত তো আর চেঞ্জ হবে না। এদের বাপদাদাদের রক্ত ছিল পাকিস্তানি, তাদের রক্ত তো আপনি চেঞ্জ করতে পারবেন না, সব ফালাই দিয়েও যদি আবার বোতল বেড়ে ঢুকান তাও সেম রক্ত থাকবে। এরাও চায় সেইটাই। পারমাণবিক বোমা, রাশেদ হায়দার ভাই, একটু মনস্তাত্ত্বিক একটা প্রশ্ন করি। এই যে বললেন, আপনাকে একটা কথা বলি আগে, ভারত পাকিস্তান 2 জন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাইল, সাথে সাথে আমেরিকা সহ অন্যান্য দেশ ওদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল। সেদিন ভারত কি বললো যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার যা দাও কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো চলবো। আর পাইকারা কি বললো যে আমার দেশের লোক দরকারে মাটি খেয়ে বাচ্চা থাকবে, তারপর আমি বোম বানাবো। তো যেই দেশের লোক এখনো মাটি খেয়ে বাচ্চা থাকতে হয়, যেই দেশের লোক এখনো ওই যে তাদের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে যে আপনার ওই গাধা পালন, তো ওদের মাথা থেকে গাধার ইয়ে ছাড়া আর কি। এবং আপনি জানেন পৃথিবীর কোনো দেশ পাইকাদের বিশ্বাস করে না। আমি ইউরোপে আজকে এত বছর বিভিন্ন জায়গায় দেখছি সরাসরি বলে মালিকরা যে নো পাইকা ইন দ্য ক্যাশ কাউন্টার, মানে ক্যাশে কোনো পাইকা রাখা যাবে না, কারণ ওরা চোরের জাত, এগুলো আকামের জাত। তো সেটাই বলতেছি। তো এই যে আমাদের এখন যেসব পোলাপাইন পাইকাদের পক্ষে কথা কয়, এগুলো সব বাপদাদার হিসাব করে সব রাজাকার, সব 71 থেকে ওরা রাজাকার ছিল। আমি একটা নেতার নাম নিব না, বলি এক নেতার বাপ, উনি পাকিস্তান পন্থী ছিলেন। 16ই ডিসেম্বর যখন ওনাকে বলা হইলো যে দেশ তো স্বাধীন, দেশ স্বাধীন হওয়ার আগে উনি বলছেন যে জীবনও এই দেশ স্বাধীন করতে পারবে না, পাকিস্তান থাকবে। এরপরে ওই নেতার বাপেরা যখন বলা হইলো 16ই ডিসেম্বর দেশ তো স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়ে দিয়েছে, স্বাধীন হয়ে গেছে, যুদ্ধ তো শেষ, আত্মসমর্পণ করছে, কয় তাইলে আজকে থেকে আর সূর্য দেখবো না আমি, যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে। এবং ওই বেটা যে ওই দিন যে রুমে ঢুকছে 1990 সালের পরে পর্যন্ত মরছে, সে আর সূর্য দেখে নাই। এই হচ্ছে পাকিস্তানের বীজ। তো এই পাকিস্তানের বীজ এখন যেগুলো আছে, সাদেক কাইয়ুম অমুক তমুক যা বলেন, এগুলার সবগুলো হারামজাদারা। আপনি একটা কথা জিজ্ঞেন যে 1971 সালে কি ছিল, তখন তো আমার জন্ম হয় নাই। 1500 বছর আগে ইসলামে কি দাওয়াত দিছিল, এইটা মনে আছে, এইটা মনে নেই। 54 বছর আগের কথা মনে নাই, কিন্তু 14,000 বছর আগে কি কি আকাম করছে কুকাম করছে এটি মনে আছে হারামজাদাদের। তো এদের ওই যে বললাম যে রক্ত তো বাইর করে তো পুরো শূন্য করে ধোয়া যায় না, যদি গুলো এরকম ধুইও দেন না, আবারও এটা পাইকা রক্ত হইব। এমন এক মেশিন
যে এক সাইড থেকে আপনি ঢুকাইলেন আর এক সাইড দিয়ে পাইকা রক্ত বাইরে এদের। তো এদের রক্ত, এদের জেনারেশন টু জেনারেশন। দেখেন ইউরোপে একটা কথা আছে কি জানেন, যে আপনার সেনাবাহিনীতে লোক নেয় ওরা, কিন্তু 3 জেনারেশনের ইয়ে নেয়, যে 3টা জেনারেশন আপনার কি ছিল। তাহলে আমার ছেলে এই মুহূর্তে সেনাবাহিনীর কোনো বড় অফিসার হবে না, কারণ আমার ছেলে হচ্ছে 2nd জেনারেশন। হেদের বাচ্চারা যায় হইতে পারবে, তাও হইতে পারবে না। কেন জানেন? কারণ আমি তো আপনার এই দেশি না। আমার ছেলের ছেলের ছেলে হইতে পারবে এখানে সেনাবাহিনীর বড় বড় অফিসার, 3 জেনারেশন। কারণ ওর তো জন্ম বিদেশে, এই দেশে, সুতরাং ওর জন্ম, ওর পোলার জন্ম, তার পোলার জন্ম হবে। এটা হচ্ছে পাইক্যাদের, এই যে পাইক্যা বীজ, এখনো তো 3 জেনারেশন চেঞ্জ হয় নাই। এখন যেটা আছে পাইক্যা বীজ, এটা হচ্ছে 3rd জেনারেশন। তো এদের থেকে জন্ম যেটা হবে এইটাও সবার একই রক্ত হবে, এই রক্তের কোনো চেঞ্জ নাই। এগুলোর মাথায় জঙ্গি, এদের মাথায় আছে খালি ধরো মারো কাটো, আর কোনো কথা নাই। ওই যে আপনি কয়েকদিন ধরে দেখেন না আপনি কি দিতেছে, একজন দিছে না যে 2 লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা করবো, আরেকজন কইতেছে কোরআনে লেখা আছে আল্লাহর বিরুদ্ধে কিছু কইলেই কোপায়া মাইরা ভালো।